সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে তৃতীয় লেকচারে ইংরেজি সাহিত্যের আমরা ওই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নিয়ে আলোচনা করতেছিলাম আপনাদের সাথে। মাঝখানে ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই লেকচারে আমরা ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন সেটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মানে ইংরেজি সাহিত্যের সবচেয়ে বড় প্রাচীন যুগের নিদর্শন, যেমন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন যেমন চর্যাপদ, ঠিক তেমনি ইংরেজি সাহিত্যেরও একটি প্রাচীন নিদর্শন রয়েছে, সেটির নাম হচ্ছে বিওল্ফ। একটি বিখ্যাত প্রায় 3182 লাইনের একটি অজ্ঞাতনামা লেখকের কবিতা আর কি। বাংলা সাহিত্যেরও কিন্তু যে চর্যাপদ, এটার কিন্তু প্রকৃত সাহিত্যিক কে ছিল এটা সম্পর্কে এখনও কোনো ভাষাবিদরা এখনও কিন্তু এটা বের করতে পারেনি। ঠিক আছে, ঠিক তেমনি ইংরেজি সাহিত্যের যে প্রাচীন নিদর্শন বিওল্ফ, ঠিক আছে, অ্যাংলো স্যাক্সন যুগে ধারণা করা হয় এটি আরও অনেক আগে লেখা হয়েছে, কিন্তু এই বিওল্ফের যে প্রাচীন লেখক কে ছিল এটা এখনও ইংরেজি ভাষাবিদরা এটা বের করতে পারেনি। ঠিক আছে, আজকে আমরা ওই সাহিত্য নিয়ে এখানে আলোচনা করব। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের যে লেকচারটি আমরা ইংরেজি সাহিত্যের উপর আলোচনা করতেছি, আপনারা যারা বিভিন্ন সরকারি চাকরি, বিশেষ করে বিসিএস, ব্যাংক অথবা অন্যান্য সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষাগুলোতে আপনারা যারা চাকরি প্রত্যাশী যারা রয়েছেন, তাদের জন্য আমি ইংরেজি সাহিত্যের স্পেশাল কিছু বিষয়গুলো নিয়েই আমি ইংরেজি সাহিত্যগুলো আলোচনা করে আসছি। আজকের এই লেকচারে আমরা ওই অ্যাংলো স্যাক্সন যুগের একটি নিদর্শন বিওল্ফ নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং বিওল্ফের ভিতরে কিছু কিছু বিষয় রয়েছে, এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। ঠিক আছে, যেমন ওই ডেনল্যান্ড এটাই রাজা কে ছিল। ঠিক আছে, এটা কিন্তু একটি সরকারি চাকরিতে আমি দেখেছি এখানে এসেছে। ঠিক আছে, বিসিএসের চাকরি, যদিও বিসিএসের সিলেবাসের মধ্যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, অ্যাংলো নরমান পিরিয়ড অর্থাৎ মিডল ইংলিশ এইজ পর্যন্ত কিন্তু বিসিএসের সিলেবাসে নেই। বিসিএসের সিলেবাস কিন্তু ইংরেজি সাহিত্যের রেনেসা থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আমরা রিনাইসেন্স পিরিয়ড যেটা বলেছি অর্থাৎ রেনেসা যে বিষয়টা, এখান থেকে কিন্তু বিসিএসের যে সিলেবাস শুরু, কিন্তু যদিও রেনেসা থেকে শুরু, ক্যান্টারবিউরি টেল কে লিখেছে এটা কিন্তু বিসিএস পরীক্ষায় এসেছে, এটা কিন্তু ইংরেজি সাহিত্যে মিডল এজের লেখা। ঠিক আছে, তাই সুতরাং বিসিএসে সিলেবাস যদিও একটা দিয়েছে, কিন্তু বিসিএসের যদি আপনি প্রিপারেশন নিতে যান আপনাকে কিন্তু ওই পিছনের ইতিহাসগুলো পড়তে হবে আর কি। আর ইংরেজি সাহিত্যের আপনি বিসিএসে যে সিলেবাস দিয়েছে এখান থেকে শুরু করলেন, পিছনের যে সাহিত্যের ইতিহাস, যেমন ইংরেজি সাহিত্যের অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরমান পিরিয়ড যে রয়েছে, এটি আপনি জানলেন না, এটা কিন্তু আসলে হতে পারে না আর কি। ঠিক আছে, আপনাকে সব কিছুই মোটামুটি ধারণা থাকতে হবে আর কি। ঠিক আছে, ওইখান থেকেও বিসিএস পরীক্ষা আসবে। হ্যাঁ, এবং বিভিন্ন সরকারি চাকরিগুলোতে ওই যে ডেনল্যান্ডের রাজা কে ছিল, ওই বিওল্ফের ঘটনার মধ্যে এখানে ভিতর থেকে কিন্তু প্রশ্ন এসেছে আর কি। আর আমি আপনাদের কিন্তু বলেছি যে আমি ইংরেজি সাহিত্যের শুধুমাত্র যে নির্দিষ্ট পিরিয়ড, আমি এর আগের লেকচারে যেটি বর্ণনা করেছি যে বিভিন্ন পিরিয়ডের যে বিভিন্ন কবি সাহিত্যিক অথবা লেখকরা রয়েছেন, শুধু তাদের বিষয়গুলো নিয়েই যে আমি আলোচনা করব বিষয়টা এরকম নয়, আমরা ভিতরে কিছু গল্প নিয়ে আলোচনা করব। ঠিক তেমনি ইংরেজি সাহিত্যের যে প্রাচীন নিদর্শন বিওল্ফ, আজকে বিওল্ফের ঘটনাটা নিয়ে একটু আলোচনা করবো আর কি, যাতে এটা আপনাদের মনে থাকে, এবং এখান থেকে কী কী সম্ভাব্য প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এটা নিয়ে আলোচনা করব আর কি। ঠিক আছে, আর গল্পগুলো নিয়ে আলোচনা করলে মোটামুটি আপনাদের এই বিষয়টা মনে থাকবে আর কি। এবং এর ভিতর থেকে কিন্তু অনেক চরিত্র পরীক্ষায় আসে। ঠিক আছে, যেমন শেক্সপিয়ারের অনেক নাটক রয়েছে, যেমন মেকবেথ চরিত্রের মধ্যে ওই জনসন কে ছিলেন। ঠিক আছে, এই যে ভিতরে যে বিষয়গুলো আর কি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমরা কিন্তু প্রত্যেকটা যুগের বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিকের তাদের গ্রন্থের যে বিভিন্ন চরিত্রগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আর কি। ঠিক আছে, তাহলে আমরা আজকে চলুন ওই বিওল্ফের গল্পটা একটু আপনাদের সাথে নিয়ে আলোচনা করি, যে আসলে এটা একটু সারসংক্ষেপ। আমি যখন বিসিএসসি প্রিপারেশন নিয়েছি এই বিষয়গুলো আমি সাজিয়ে রাখছিলাম আর কি। পরবর্তীতে চিন্তা করলাম যে এই বিষয়গুলোকে একটু গুছিয়ে আমি ইউটিউবে যদি কিছু ভিডিও ছাড়ি, আপনারা যারা বিভিন্ন চাকরির প্রত্যাশী রয়েছেন আপনাদের উপকার হবে আর কি। এটা জরুরি তেমন কিছু না, আপনারা যদি উপকৃত হন তাহলে এটা আমি নিজেকে ধন্য মনে করবো আর কি, এই কারণে আমি এটা এখানে দিয়েছি আর কি। আচ্ছা, চলুন আমরা বিওল্ফ সম্পর্কে এটা আলোচনা করে আসি আর কি। আচ্ছা, ইংরেজি সাহিত্যের যে প্রাচীন নিদর্শন সেটি হচ্ছে বিওল্ফ। ঠিক আছে, বাংলা সাহিত্যের যেমন প্রাচীন নিদর্শন চর্যাপদ,
চর্যাপদে যদিও অনেক কবির নাম এখানে উল্লেখ রয়েছে, ঠিক আছে, চর্যাপদের মধ্যে পাওয়া যায়, কিন্তু বিওয়ালফের যে আসলে প্রকৃত লেখক কে ছিল এটার সম্পর্কে কোনো ধারণা ইংরেজি ভাষাবিদরা তারা বের করতে পারেনি, ঠিক আছে। এটা সম্পূর্ণরূপে একটি বেনামিভাবে লেখা, এর কোনো চিরকুট টিরকুট পাওয়া যায়নি যে আসলে এই বিখ্যাত 3182 লাইনের মহাকাব্যিক কবিতার লেখক কে, ঠিক আছে। এটি পুরোটি এখনও অজানা আর কি, অর্থাৎ এই কবিতার লেখকের নাম এখন উদ্ধার করা সম্ভব হয়নি, এবং এটি ইংরেজি সাহিত্যে প্রথম মহাকাব্যিক বা ফার্স্ট টিপিক অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে। বিওয়ালফ আমি প্রথমেই বলেছি যে বিওয়ালফ হচ্ছে একটি ছোট্ট একটি বালক যার বীরত্ব নিয়ে লেখা একটি মহাকাব্য 3182 লাইনে। পুরোপুরি এই বিওয়ালফের যে বীরত্বের যে ঘটনাটি এটি রচিত হয়েছে এই পুরো গল্প জুড়ে আর কি, ঠিক আছে। আমরা এই গল্পটার ভিতরে কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, মানে কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এই বিষয়গুলো পরীক্ষায় এসেছে আর কি, ঠিক আছে। যদিও বিসিএস এর সিলেবাসে এই অ্যাংলো স্যাক্সন যুগের প্রাচীন যুগের যে ইংরেজি সাহিত্যের নিদর্শন এগুলো নেই, কিন্তু এগুলো কিন্তু বিসিএস এর পরীক্ষায় যদিও নেই, তবে মিডল ইংলিশ এই যেমন ক্যান্টারবেরি টেল সম্পর্কে এটা কিন্তু পরীক্ষায় এসেছে। আমি আগে বলেছি মিডল ইস্ট থেকেও কিন্তু বিসিএস এর পরীক্ষা এসেছে, তো সুতরাং বিসিএস এর সিলেবাসে সবই পড়তে হবে। আচ্ছা, আমরা আজকে বিওয়ালফের যে ঘটনাটি এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখি আর কি যে এই গল্পের মধ্যে কি রয়েছে। আচ্ছা, ডেনল্যান্ড নামক একটি দ্বীপ ছিল, হ্যাঁ, মানে বিওয়ালফের ঘটনাগুলো এইভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। এই বিষয়গুলো আর কি। ডেনল্যান্ড নামক একটি দ্বীপ ছিল, এবং এই দ্বীপের যে রাজা ছিল সেই রাজার নাম ছিল রথার। রথার নামক একজন রাজা ছিল ডেনল্যান্ড দ্বীপের, এবং আরেকটি দ্বীপ ছিল গ্রিটল্যান্ড নামক আরেকটা দ্বীপ যেটা হ্যাগল্যাক, এবং ডেনল্যান্ড এবং গ্রিটল্যান্ড দুইটার মাঝখানে ছিল হচ্ছে সমুদ্র, এবং এই দুই দ্বীপের এই সমুদ্রে এবং দুই রাজার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই দুইটি দ্বীপের মধ্যে মানুষেরও অনেকটা যোগাযোগ ব্যবস্থা ছিল। তো এক সময় হয় কি যে এই যে গ্রিটল্যান্ড নামক দ্বীপেই কিন্তু বসবাস করত বিওয়ালফ নামক একজন বালক, ছোট্ট একটি বালক যার বয়স হচ্ছে 12-13 বছর বয়সী কিশোর। সে গ্রামের মধ্যে খুব শক্তিশালী ছিল, সে খুব বুদ্ধিমান ছিল, এবং গ্রামের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান সে দিত আর কি। তার ভিতরে অলৌকিক কিছু ক্ষমতা ছিল আর কি, ঠিক আছে। এবং গ্রামের মানুষজন এই বিষয়টি জানতো, ঠিক আছে। মানে এই গ্রিটল্যান্ড দ্বীপেই কিন্তু বিওয়ালফের জন্ম, এবং এখানেই সে বেড়ে ওঠে, এখানেই সে বড় হয় আর কি। অর্থাৎ বিওয়ালফ ছিল হচ্ছে গ্রিটল্যান্ড দ্বীপের একজন বাসিন্দা, ঠিক আছে, এবং এই দ্বীপের রাজা ছিল হ্যাগল্যাক, ঠিক আছে। এখন যেটা সমস্যা হয় যে ডেনল্যান্ড নামক যে আইল্যান্ড ছিল, এখানে যে রাজা রথার ছিল, এই দ্বীপে মধ্যে একটি সমস্যা তৈরি হয়। কি সমস্যা সেটি হচ্ছে এই দ্বীপের মধ্যে গ্র্যান্ডেল নামক একজন দৈত্যের আবির্ভাব ঘটে। গ্র্যান্ডেল নামক একজন দৈত্যের আবির্ভাব ঘটে কোথায়? ডেনল্যান্ডে। এটা কিন্তু পরীক্ষায় এসেছে, যেমন গ্র্যান্ডেল দৈত্যের আবির্ভাব হয় কোন দ্বীপে, ঠিক আছে। এরকম প্রশ্ন কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছে আর কি, মানে কোন একটা সম্ভবত নন ক্যাডার কোন একটা পোস্টের এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল যে গ্র্যান্ডেল দৈত্যের আবির্ভাব হয় বিওয়ালফ মানে কোন দ্বীপে আর কি। বিওয়ালফ গল্প থেকে কিন্তু আসে। আমরা প্রত্যেকটা বিশেষ আমরা যতগুলো সাহিত্যিক নিয়ে আলোচনা করব এরকমভাবে কিছু গল্প নিয়ে আলোচনা করব আর কি, চরিত্রগুলোর ভিতরে, ঠিক আছে। আচ্ছা, এখন গ্র্যান্ডেল নামক যে দৈত্যের আবির্ভাব হয় সে খুবই এই রাজ্যের মধ্যে অর্থাৎ এই দ্বীপের মধ্যে মানুষের মানে জনজীবনের উপরে একটা বিপর্যয় নেমে আসে, এবং এই দৈত্য এই মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলতো, মানুষের উপর অত্যাচার করত। তখন ডেনল্যান্ডের রাজা চরমভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে সে ব্যর্থ হয়, এবং রাজ্যের সব মানুষ এসে বলে যে রাজা, আপনি আমাদেরকে গ্র্যান্ডেল নামক যে দৈত্য রয়েছে এর হাত থেকে আমাদের রক্ষা করুন। তখন ডেনল্যান্ডের রাজা চিন্তা করে যে কিভাবে এই গ্র্যান্ডেল দৈত্যের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করা বা এলাকাবাসীকে রক্ষা করা যায়। তখন ডেনল্যান্ডের যে রাজা ছিল তখন সে তার বন্ধু এই যে গ্রিটল্যান্ডের যে রাজা হ্যাগল্যাকের কাছে একটি চিঠি লিখে যে আমাদের এই দ্বীপে গ্র্যান্ডেল নামক একটি দৈত্যের আবির্ভাব হয়েছে, সে আমাদের মানে খুবই মানে এলাকাবাসী মানুষের উপর, মানুষের জনজীবনের উপর সে একটা বিপর্যয় নেমে এসেছে, সে মানুষদের হত্যা করতেছে, এবং এলাকাবাসী ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। সুতরাং তাদেরকে যেন গ্রিটল্যান্ডের রাজা হ্যাগল্যাক ডেনল্যান্ডের রাজাকে সহায়তা করে। তখন গ্রিটল্যান্ডের রাজা তার রাজ্যের মধ্যে এটা ঘোষণা করে দেয় যে ডেনল্যান্ডে একজন গ্র্যান্ডেল নামক দৈত্যের আবির্ভাব হয়েছে, এই দৈত্যের হাত থেকে মানে কে আছে যে আমার দ্বীপ থেকে গিয়ে ওই ডেনল্যান্ডে গিয়ে ওই গ্র্যান্ডেলকে হত্যা করতে পারে। তখন এলাকাবাসীর মুখে মুখে যখন এই কথা চলে যায়, তখন
বিওয়ালফ বিওয়ালফ যে ছিল সে রাজার দরবারে গিয়ে বলে, মহারাজ, আমি সেই দৈত্যকে হত্যা করতে সক্ষম, অতএব আপনি আমাকে সেই দ্বীপে প্রেরণ করার ব্যবস্থা করুন। এতে রাজ্যের সবাই অবাক হয়ে যায়। তারা বলে, তুমি ছোট্ট একটি ছেলে, তুমি কিভাবে গ্র্যান্ডেল নামক একটা বিশাল দৈত্যের সাথে মোকাবেলা করবে? হ্যাঁ, এটা তো সম্ভব না। আমি তো তোমার মতো একটা ছোট্ট ছেলেকে এরকম মৃত্যুর মুখে আমি সেখানে পাঠাতে পারি না। ঠিক আছে, বিওয়ালফ তখন রাজাকে বুঝাইলো এবং এলাকার বাসী লোকেরাও তা বললো যে না, বিওয়ালফের এরকম কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, আপনি তাকে ডেনল্যান্ডে পাঠান, সে অবশ্যই গ্র্যান্ডেল নামক দৈত্যকে হত্যা করতে পারে। যখন রাজ্যের বিভিন্ন মানুষ রাজার এই বিওয়ালফের পক্ষে কথা বলল, তখন গ্রিটল্যান্ডের রাজা করলো কি, যে বিওয়ালফকে সেই ডেনল্যান্ড দ্বীপে পাঠাইলো এবং হ্যাগলেগের কাছে পাঠাইলো আর কি। মানে হ্যাগলেগ করলো কি, যে বিওয়ালফকে ওই যে ডেনল্যান্ডের যে রাজা রথার, তার কাছে প্রেরণ করো। এখন রথার যখন ডেনল্যান্ডের রাজা রথার যখন বিওয়ালফকে দেখলো, তখন সেও অবাক হলো যে এরকম একটা ছোট্ট বাচ্চা সে কিভাবে গ্র্যান্ডেল নামক দৈত্যের হাত থেকে আমার দ্বীপকে রক্ষা করবে, এটা মানে সে সন্দেহ পড়ে গেল। তখন যে বিওয়ালফ বলল যে মহারাজ, আমি গ্র্যান্ডেল নামক দৈত্যের সাথে যুদ্ধ অবতীর্ণ হব, আপনি ব্যবস্থা করুন। রাজা বলল যে ঠিক আছে, যেহেতু গ্রিটল্যান্ডের যে রাজা হ্যাগলেগ, সে তো আর আন্তাজি একজনকে পাঠায় নাই, যদিও বাচ্চা বয়সে সে ছোট, অবশ্যই তার ভিতরে কোনো না কোনো প্রতিভা রয়েছে। তখন রাজা রথার ওই বিওয়ালফকে সেই গ্র্যান্ডেল দৈত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। ঠিক আছে, এরপরে বিওয়ালফ এবং গ্র্যান্ডেলের মধ্যে তুমুল যুদ্ধ হয় এবং এই যুদ্ধে গ্র্যান্ডেল নামক দৈত্য মারা যায়। ঠিক আছে, এবং বিওয়ালফের যে বীরত্বের কাহিনী রাজ্যে ছড়িয়ে পড়ে, সবাই বাহাবা দিতে থাকে যে বিওয়ালফ আসলে একজন বীর হিরো। ঠিক আছে, এদিকে দেখা যায় যে গ্র্যান্ডেল মারা যাওয়ার পর পাতাল থেকে তার যে মা, গ্র্যান্ডেলের যে মা, এই দৈত্যের যে মা, সে বের হয়ে আসে। ঠিক আছে, এক পর্যায়ে যখন বের হয়ে আসে, তখন বিওয়ালফ আবার ওই গ্র্যান্ডেলের দৈত্যের যে মা, তার সাথেও যুদ্ধে অবতীর্ণ হয়ে যায় এবং তারা তুমুল যুদ্ধ করে, যুদ্ধে গ্র্যান্ডেলের মাও মারা যায়। ঠিক আছে, এভাবে ডেনল্যান্ডকে পুরোপুরি দৈত্যের নির্মূল করে, হ্যাঁ, বীরের বেশে বিওয়ালফ সে তার আবার নিজের যে জন্মভূমি গ্রিটল্যান্ড, সেখানে ফিরে আসে। ঠিক আছে, মানে এটা হচ্ছে ডেনল্যান্ডের কাজ শেষ করে সে আবার গ্রিটল্যান্ডে ফিরে আসে। তো এখন গ্রিটল্যান্ডে আসার পরে দেখা যায় যে তখন ওই গ্রিটল্যান্ডে যে রাজা ছিল হ্যাগলেগ, তিনি রাজ্য পরিচালনার ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তার বয়স হয়ে যায়। এ কারণে কিন্তু তার একটি ছোট্ট শিশু ছিল, বাচ্চা ছিল, সে রাজ্য পরিচালনা করা তার পক্ষে সম্ভব ছিল না, অপারগ ছিল। তখন গ্রিটল্যান্ডের যে রাজা হ্যাগলেগ বলে যে আমি আমার রাজ্য পরিচালনার ভার কার কাছে দিতে পারি। তখন সে চিন্তা করলো যে বিওয়ালফ নামক যে ছেলেটি রয়েছে, বাচ্চা ছেলে, তাকে যদি আমি এই গ্রিটল্যান্ডের রাজা বানিয়ে দিই, যেহেতু সে ডেনল্যান্ডে এত বড় বিশাল দৈত্যের সাথে, দৈত্য মায়ের সাথে যুদ্ধ করে সে ফিরে এসেছে, হ্যাঁ, আর এলাকার বাসীও তার মধ্যে একটা সুনাম রয়েছে, সে ন্যায্যতার সাথে কাজ করে। তখন রাজা চিন্তা করে যে আমি এই রাজ্যের দায়িত্ব আমি বিওয়ালফকে বুঝিয়ে দিব। তখন বিওয়ালফ পরবর্তীতে গ্রিটল্যান্ড দ্বীপে রাজা হয়ে যায় এবং সেই গ্রিটল্যান্ডের শাসনভার সে গ্রহণ করে এবং সেই দ্বীপে সবাই সুখে শান্তিতে ন্যায্যতার সাথে বসবাস করতেছিল। ঠিক আছে, এভাবে তাদের জীবন কাটতে থাকে গ্রিটল্যান্ডের। হঠাৎ করেই এই গ্রিটল্যান্ডে একটা ড্রাগন নামক এক বিশাল দৈত্যাকার এক প্রাণীর আবির্ভাব ঘটে। ঠিক আছে, এরকম ড্রাগন নামক একটি প্রাণীর আবির্ভাব ঘটে। সেই ড্রাগনটি দেখতে ঠিক এরকম ছিল। বিওয়ালফের বইয়ের মধ্যে কিন্তু এরকম একটি ছবির উল্লেখ রয়েছে। ঠিক আছে, এই ছবিটা আমি দিয়ে দিয়েছি। সেই ড্রাগনের মুখ থেকে আগুন বের হতো, এই আগুন দিয়ে সে মানুষকে পুড়িয়ে মারতো, অনেককে খেয়ে ফেলতো। ঠিক আছে, এবং সে খুব নির্মমভাবে, নিষ্ঠুরভাবে তার গ্রিটল্যান্ডের মানুষদেরকে হত্যা করা শুরু করে। এক পর্যায়ে বিওয়ালফ সে তার সৈন্য সামন্ত নিয়ে এই ড্রাগনের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়। যুদ্ধে ড্রাগনের যে আগুনের মুখে প্রায় বিওয়ালফের সকল সৈন্য সামন্ত মারা যায়। এরপরে বিওয়ালফ তার সকল সৈন্য সামন্ত বা বাকি যারা ছিল রাজ্যের মানুষদেরকে বলল যে আমি খোলা হাতে, খোলা তরবারি নিয়ে আমি এই ড্রাগনের সাথে যুদ্ধে অবতীর্ণ হব। ঠিক আছে, আর আমি হয়তো এই যুদ্ধে মারা যাব, আর আমি যদি মারা যাই আমার কবর কোথায় হবে, কিভাবে হবে, কোথায় দিতে হবে, সে সব কিছু আগে থেকেই ওই তাদেরকে বলে যায়। ঠিক আছে, এইভাবে বিওয়ালফ সবার কাছে বিদায় নিয়ে সে খোলা তরবারি নিয়ে
সে ড্রাগনের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়। যুদ্ধে অবতীর্ণ হওয়ার সময় ড্রাগন এবং বিওয়ালফ দুজনেই মৃত্যুর মুখে পতিত হয়। ঠিক আছে, এভাবে শেষ পর্যন্ত বিওয়ালফ ড্রাগনের সাথে যুদ্ধ করতে করতে বিওয়ালফও মারা যায় এবং ড্রাগনও আরেক পাশে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক আছে, এক পর্যায়ে বিওয়ালফ এই যে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং তার শূন্য নিথর দেহটি মাটির মধ্যে পড়ে রয়। ঠিক আছে, তো এইভাবেই এই ড্রাগনকে হত্যা করে বিওয়ালফ নিজেও মারা গিয়ে সে রাজ্যের মানুষগুলোকে সে মুক্ত করে যায়। ঠিক আছে, এই যে মানে বিষয়টা এরকমই আর কি, যে বিওয়ালফ নামক যে গল্পটি রয়েছে এই গল্পের মধ্যে এইভাবেই বিওয়ালফের বীরত্বের কথা বলা হয়েছে এবং বিওয়ালফের কবরের উপর একটি বাণী তখন লেখা থাকে, ইট ইজ এ গ্রেভ অফ এ গ্রেট হিরো ভিজিবল ফ্রম ফার অ্যাওয়ে। অর্থাৎ এটা হচ্ছে সেই কবর, সেই হিরোর কবর যেটা অনেক দূর থেকে দেখা যায়। মানে এটার বাংলা অর্থটা এরকম আসে আর কি, তার কবরের উপর এটা লেখা ছিল, ইট ইজ এ গ্রেভ অফ এ গ্রেট হিরো ভিজিবল ফ্রম ফার অ্যাওয়ে। ঠিক আছে, মূলত এটাই হচ্ছে, অর্থাৎ ওই বিওয়ালফের যে বীরত্ব গাথা এটা নিয়েই কিন্তু এই গল্পটি আর কি। এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমি যে বলেছি যে ড্রাগনের দেখা পাওয়া যায় হচ্ছে গ্রিটল্যান্ডের রাজার নাম কী ছিল, এই যে ছোটো ছোটো কিছু প্রশ্ন পরীক্ষা আসতে পারে আর কি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আসলে আমি এখানে ইংরেজি সাহিত্যের এই বিষয়গুলো আমি এভাবে আলোচনা করব আর কি, বিভিন্ন গ্রন্থ, কবি, সাহিত্যিকদের বিভিন্ন লেখার উপরে কী রয়েছে। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব যাতে এর ভিতরের কিছু চরিত্র আপনাদের মনে থাকে আর কি। আজকে বিওয়ালফ নিয়ে আলোচনা করেছি, পরবর্তীতে আমি ইংরেজি সাহিত্যের মিডল ইংলিশ পিরিয়ড এটার উপরে বিস্তারিত আলোচনা করব। সেখানে বিভিন্ন কবি সাহিত্যিকদের যে বিভিন্ন লেখা রয়েছে, গ্রন্থ রয়েছে, সেগুলোর ভিতর থেকে যেগুলো বিসিএস অথবা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসে এগুলো থেকে এই গল্পগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করেছে। গল্পগুলো আপনাদের মনে থাকে এবং এর ভিতরে যে ইম্পর্টেন্ট চরিত্রগুলো রয়েছে এগুলো যাতে আপনাদের মনে থাকে আর কি। আমি যখন বিসিএসসি প্রিপারেশন নিয়েছি ইংরেজি সাহিত্যগুলো এইভাবেই পড়েছি আর কি। ঠিক আছে, জায়গার কি পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। পুরো লেকচার জুড়ে আমি আপনাদের সাথে ছিলাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হাসান, প্রভাষক প্রাণীবিজ্ঞান হিসেবে আছি। আমি 36তম বিসিএস থেকে এই সরকারি চাকরিতে যোগদান করি আর কি। ঠিক আছে, আশা করি আপনারা এই লেকচারগুলো যদি শুনেন আপনারা উপকৃত হবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।